কই গো, তোমাদের গল্পমণি তো চলে এলো নবনীতা দেবসেনের লেখা নেই বুড়োর দেশ নিয়ে। এই গল্পে ঠাকুরদা ঠাকুমার ভেলকি, যারা এখন সমাজে অনেকের কাছেই ব্রাত্য, সেই নিয়েই গল্পটা কিন্তু ভারী মজার। শুনে দেখো তো কেমন লাগে। নেই বুড়োর দেশ, নবনীতা দেবসেন। এক যে ছিল যুবক রাজার দেশ। যুবক রাজা নিয়ম করে দিলেন, যেই কেউ বুড়ো হবে তাকে নিয়ে গিয়ে পাহাড়ের ধারে অতল নিতল খাদে বিসর্জন দিয়ে আসতে হবে। তাহলে দেখো, খাদ্য কম খরচ হবে, জায়গা বেশি বাড়বে, আর চাকরি বাকরির অভাবও হবে না। বুড়ো মানুষগুলো না পারে ভালো করে কাজকর্ম করতে, না পারে রাজ্যের উন্নতি করতে, কেবল খালি অন্ন ধ্বংস করে আর অন্যের সময় ধ্বংস করে, সেবা শুশ্রূষা এইসবও নেয়। যুবক রাজা প্রথমেই তো নিজের বুড়ো ঠাকুরদাকে ফেলে দিয়ে এলেন। সেই দেখে ভয়েই তাঁর বাবা বুড়ো রাজা হার্ট ফেল করলে কি হবে? যুবক রাজা নিয়ম টিয়ম পাল্টালেন না। যেই যে কোনো বাড়িতে বুড়ো বা বুড়ির 70 বছর হবে, অমনি তাকে চ্যাং দোলা করে নিয়ে গিয়ে বিসর্জনের ঢাক বাজাতে বাজাতে নিয়ে যাওয়া হবে, মিছিল করে নিয়ে গিয়ে খাদে বিসর্জন দিয়ে আসা হবে। তা অনেকেরই এতে মন খারাপ হতো। তারা ড্যাডাং ড্যাডাং বাদ্যি বাজাতো না, চুপচাপ চোখের জলে ভাসতে ভাসতে বুড়ো বাবা মাকে খাদে ফেলে দিয়ে আসতো। একটা বাচ্চা ছেলে, দেবদত্ত, তার বাবা মা কেউ নেই, সে বেচারা দাদুর কাছেই মানুষ। তার দাদু 70 বছর হয়ে গেছে। নাতি কি করে? রাজ্যের আইন তো ভাঙতে পারে না, লোকে বলবে দেশদ্রোহী। চোখের জলে ভাসতে ভাসতে দাদুকে পিঠে করে খাদের দিকে সে নিয়ে চলল। খাদটা এদিকে অনেক দূরে ওদের গ্রাম থেকে। নাতি হঠাৎ দেখে দাদু গাছগুলোর ডাল ভাঙতে ভাঙতে চলেছে। দাদু ভাই, তুমি গাছের ডাল ভেঙে কিসের চিহ্ন দিচ্ছ? বাড়ি ফিরে আসতে পারো যাতে? পাগল, খাদ থেকে উঠে কি কেউ বাড়ি ফিরতে পারে রে? খাদ যে 2000 ফিট গভীর, পড়লেই ধুলো ধুলো হয়ে যাব। তবে কার জন্যে চিহ্ন দিচ্ছ দাদু? তোর জন্যে। তুই তো বাচ্চা ছেলে, জীবনে কোনোদিন এ পথে আসিসনি। যদি ফিরতে গিয়ে হারিয়ে যাস, তখন তো আমি আর তোর সঙ্গে থাকবো না। কথাটা শুনেই দেবদত্ত বুঝতে পারলে যে সে কত বড় ভুল করতে যাচ্ছে। যে দাদু তাকে এত ভালোবাসেন, আইনের ভয় কিনা তাকেই সে খাদের মধ্যে ফেলতে নিয়ে যাচ্ছে। ছি ছি ছি। নাতি আর গেল না। সে সোজা পিছু ফিরে ভাঙা ডালপালার চিহ্ন দেখে দেখে নিজের বাড়ি ফিরে এলো। দাদুকে সে চুপি চুপি চিলে কোঠার কামড়াতে লুকিয়ে রেখে দিল। ব্যাস, দাদু নাতি থেকে গেল। সে রোজ রাতে গিয়ে দাদুর সঙ্গে গল্প করে, দিনের বেলা লুকিয়ে ভাত খাইয়ে আসে। দাদু সারাদিনই বইপত্তর পড়েন, ভগবানের নাম করেন, একা একা থাকেন। এমন সময় সে দেশের রাজকন্যের, যুবক রাজার একমাত্র আদুরে বোনের খুব জ্বর হলো। কত ডাক্তার বদ্যি, হাকিম, কত বিলেত ফেরত বদ্যি সবাই দেখে যাচ্ছে, কেউ ধরতে পারছে না কি অসুখ। একদিন দুপুরে রাজার সিং দরজায় এক জটা জুটোধারী সন্ন্যাসী এসে হাজির। এসে বলল, জয় হোক মহারাজের। মহারাজ তাকে সত্য পাদ্য অর্ঘ্য দিয়ে বরণ করে বসিয়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, আমার বড় দুঃসময় চলছে, একমাত্র বোনটা জ্বরে মরো মরো। সন্ন্যাসী বললেন, তাতে কি হয়েছে? সেরে যাবে খন, জামাইও জুটে যাবে। যে ওর অসুখ সারাবে তারই সঙ্গে বিয়ে দেবে, তাকে অর্ধেক রাজত্বও দিতে হবে। যুবক রাজামশাই মহা আনন্দে বললেন, নিশ্চয়ই দেব। সন্ন্যাসী তখন বললেন, শোনো তাহলে, যে লোক ছাই দিয়ে একটা দড়ি তৈরি করতে পারবে আর এই শাঁখের মুখে একটা লাল সুতো পরিয়ে তোমার বোনের কোমরে বেঁধে দিতে পারবে, সেই অসুখটা সারিয়ে দেবে। এই বলে একটা গোলাপি রঙের শাঁখ রাজাকে দিয়ে
হর হর বম বম বলতে বলতে দুটো চাল ভিক্ষে নিয়ে সন্ন্যাসী হিমালয়ের পথে রওনা দিলেন। যুবক রাজার রাজ্যে তো সবাই যুবক। রাজা ঢেঁড়া পিটিয়ে দিলেন, যে ছাই দিয়ে এই দড়িটা পরাতে পারবে, দড়ি তৈরি করে আনতে পারবে, আর সন্ন্যাসীর দেওয়া শাঁখের মুখে লাল সুতো পরিয়ে রাজকন্যার কোমরে বাঁধবার মতন তৈরি করে দিতে পারবে, তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেওয়া হবে। আর আধ ঘানা রাজত্ব দেওয়া হবে, যা কিনা রাজকন্যার হকের পাওনা, সেটাই দেওয়া হবে। ঢেঁড়া শুনে সব মানুষের লোভ হয়ে গেল। সবাই খুব একটা চেষ্টা করতে লাগলো, কিন্তু 1 নম্বরটাই কেউ পারল না। ছাই দিয়ে দড়ি তৈরি হবে কেমন করে? 1 নম্বর আগে হবে তো, তবে 2 নম্বর শাঁখে শুধু পরানো। রাজ্য জুড়ে হই চই, কেউ কিচ্ছু পারছে না। দেখে শুনে যুবক রাজার মন তো খুব খারাপ। তার বোনের জ্বর তো আর সারছেই না। অত মিষ্টি দোপাটি ফুলের মতন মেয়েটা শুকিয়ে যেন কেমনটি হয়ে গেল। তাদের মা তো কবেই ছোটবেলাতে মারা গেছেন, দাদু নেই, বাবা নেই। ঠাকুমাকেও তো তার দাদা বিরাট ব্যান্ড পার্টি বাজিয়ে মশাল জেলে নিয়ে শোভাযাত্রা করে খাদে ফেলে দিয়ে এসেছেন। রাজকন্যাকে অনেক আদর দেবার, ভালোবাসা করার কেউ নেই। জ্বরও ছাড়ছে না। রাজকন্যা চুপ করে জানলা দিয়ে তাকিয়ে থাকেন, আকাশে মেঘের খেলা দেখেন, গাছের পাতায় আলোর খেলা দেখেন, পাখির গান শোনেন। সামনেই রাজার হ্রদের জলে সারাদিন আলোর রং বদল হয়, সেই রঙের খেলাও দেখেন। আর ভাবেন, 70 বছর হলে তো দাদাকেও ফেলে দিতে হবে। ও বাবা, সে আমি পারবো না। ওই ভয়েই তার আর জ্বর ছাড়ে না, মুখে হাসিও ফোটে না। একটাও কথা বলেন না সারাদিনে রাজকন্যা মণিদীপা। এদিকে হয়েছে কি, আমাদের সেই বাচ্চা ছেলে দেবদত্ত এতদিনে 21 বছরেরটি হয়েছে। নিশুত রাতে যেমন তারা গল্প করে দাদুতে নাতিতে, সে একদিন দাদুকে বললে, দেখো তো দাদু ভাই, এমন সুন্দর রাজকন্যাটা আমাদের জ্বরে জ্বরে শুকিয়ে গেল, কেউ সারাতে পারছে না। সন্ন্যাসী ঠাকুর ওষুধ দিয়ে গেছেন, কিন্তু কেউ সেটা তৈরিও করতে পারছে না। কি করা যায় বলো তো দাদু ভাই? দাদু ফোকলা মুখে একগাল হেসে বললেন, ওরে, ওরা যে উল্টো দিক থেকে চেষ্টা করছে। ছাই দিয়ে কি দড়ি বোনা যায়? যায় না। তুই বরং এক কাজ কর, খুব শক্ত করে টাইট করে একটা মোটা দড়ি বোন, তারপর খুব সাবধানে সেটা পোড়াতে হবে, যাতে দড়ির আকৃতি বজায় থাকে, অথচ সেটা ছাই হয়ে যায়। সে আমি পুড়িয়ে দেবো, তুই দড়িটা তো বুনে ফেল। দেবদত্ত খুব যত্ন করে একটা শক্ত পোক্ত দড়ি বুনে দাদুর কাছে নিয়ে এলো। একটা থালার ওপর সেটা গোল করে গুটিয়ে রেখে দাদু এমন কায়দা করে সেটা পোড়ালেন, যাতে দেখেই বোঝা যাচ্ছে সেটা একটা গোটানো দড়ি, কিন্তু ছাইয়ের তৈরি। দাদু বললেন, যাও দাদা ভাই যাও, এবার তুমি থলেটা নিয়ে থালাটা ঢুকিয়ে রাজবাড়িতে যাও, দেখো দড়ির আকৃতি যেন পরিবর্তন না হয়। দেবদত্ত তো ছাইয়ের দড়ি নিয়ে রাজসভাতে হাজির। সভা শুদ্ধ তালি বাজিয়ে দেবদত্তরা সভাসদকে সবাই ধন্য ধন্য করে উঠলেন। যুবক রাজা তো ছাইয়ের তৈরি দড়ি দেখে অবাক, আর তেমনই খুশি। তিনি এবারে ওকে সন্ন্যাসীর দেওয়া গোলাপি শাঁখটি দিয়ে বললেন, এই নাও, এতে লাল সুতো পরিয়ে নিয়ে এসো। দেবদত্ত বাড়ি এসে যতই চেষ্টা করে, সরু ছুঁচ, মোটা ছুঁচ, মুক্ত গাঁধবার ছুঁচ, বাঁকা ছুঁচ, হাত পা কেটে গেলে বদ্যি যে ছুঁচে মানুষের চামড়া সেলাই করে, সেই কাস্তের মতন ছুঁচ। শাঁখের মুখে কোনো ছুঁচি গলবে না। তখন সুতোয় মোম লাগিয়ে শক্ত করে ঢোকাতে চেষ্টা করলে সেও গলে না। দেবদত্ত আবার গেল ঝিলে কোথায় দাদুর কাছে। দাদু তখন একটা বই পড়ছিলেন। দাদু ভাই, এই শাঁখের ভেতরে এই লাল সুতোটা কেমন করে পড়াই বলো তো? কত চেষ্টা করলাম, কিছুতে পারছি না। দাদু কিছুক্ষণ টাক চুলকে ভাবলেন, তাই তো, এটা তো বেশ ঘোরালো সমস্যা। তারপর দাদু দেখলেন দেওয়াল দিয়ে এক সারি পিঁপড়ে যাচ্ছে। অমনি তার পাকা মাথায় একটা দারুণ বুদ্ধি এসে গেল। তিনি বললেন, এক কাজ কর, এই শাঁখের ভেতর কিছুটা চিনি ভরে দে, আর একটা সরু চালের ভাত রসে ডুবিয়ে তাতে লাল সুতোটা আটকে দে। সেই ভাতটা এই পিঁপড়েটাকে দে, আর তারপর পিঁপড়েটাকে শাঁখের মধ্যে ঢুকিয়ে দে। ও চিনির লোভে ভাত মুখে নিয়েই ঢুকে যাবে,
সুতোটাও ঢুকে যাবে। চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই দাদুভাই। দেবদত্ত খুব খুশি হয়ে ঠিক দাদু যেমন যেমন বলেছিলেন তেমন তেমন কাজ করলে। আর ও মা, কি কাণ্ড! ওরে আয় রে আয়, রাজ্যের লোক দেখবি আয়, কি কাণ্ড! শাঁখের ভেতর লাল সুতো গলে গেছে। পিঁপড়ে ঠিক ও মুখটা দিয়ে বেরিয়ে পড়েছে। দেবদত্ত দৌড়ে গিয়ে দাদুভাইকে জড়িয়ে ধরে দু গালে দুখানা চুমু খেলে। ভাগ্যিস তুমি আছো দাদু ভাই, তাই তো সন্ন্যাসের ওষুধ ফলল। এবার রাজকন্যা আমাদের ঠিক সেরে যাবেন বলো। গোলাপি শাঁখে লাল সুতো পরিয়ে দেবদত্ত আরেকবার রাজসভায় হাজির হতেই যুবক রাজা দৌড়ে রাজসিংহাসন থেকে নেমে এসে দেবদত্তকে জড়িয়ে ধরলেন বুকে আর বললেন, তুমি আমার বোনের প্রাণ বাঁচিয়েছ, তুমি ভাই ওকে বিয়ে করবে আর অর্ধেক রাজত্ব পাবে। সভা শুদ্ধ হাততালি দিয়ে জয়ধ্বনি করে উঠল। সখীরা গিয়ে রাজকন্যার কোমরে শাঁখটা পরিয়ে দিল। মাথার কাছে তো ছায়ের দড়ি আগে থেকেই রাখা ছিল। রাজকন্যা উঠে বসলেন। জানলার বাইরের কদম গাছে দুটো শালিক পাখি ঝগড়া করছিল। তাদের বললেন, ওরে তোরা থাম, সকালবেলায় ঝগড়া করতে আছে। রাজকন্যা কথা বলেছেন শুনে সখীরা তো খুব খুশি। দেশ জুড়ে আনন্দের ঢেউ বইল। রাজামশাই এবার দেবদত্তকে জিজ্ঞেস করলেন, বিয়ে করবে তো? রাজপুরোহিত তো বিয়ের দিন ঠিক করেই ফেলেছেন। বিয়ের মানে রাজকন্যা আর রাজ্য সম্প্রদান হবে কিন্তু। দেবদত্ত বললে, একবার দাদু ভাইকে জিজ্ঞেস করে আসি। রাজা বললেন, সে কি, তোমার দাদু ভাই আছে? দেবদত্ত বললেন, হ্যাঁ মহারাজ, আমি আমার দাদুকে খাদে ফেলতে পারিনি, নিয়ে গিয়েও ফেরত নিয়ে এসেছি আর চিলে কোঠাতে লুকিয়ে রেখেছি। আমার দাদু ভাই তো ছায়ের দড়ি তৈরি করবার বুদ্ধি দিয়েছেন আর শাঁখে সুতো পরানোর বুদ্ধি দিয়েছেন। পাকা মাথা ছাড়া ওসব কখনো পাওয়া যায়? রাজামশাই তখন বললেন, তাই তো, তবে তো তোমার দাদুই আমার বোনের প্রাণ বাঁচিয়েছেন বলতে হবে। তাহলে তো বুড়োরা আবর্জনা নয়। না, দেশের আইন বদলে দিলাম, আর বুড়ো বুড়িদের খাদে ফেলে দেওয়া হবে না। তাদের সবাইকে যত্ন করে চিলে কোঠাতে তুলে রাখা হোক। দেবদত্ত হেসে ফেললে, বললে, মহারাজ, চিলে কোঠায় জীবন বড় কষ্টকর। বুড়ো বুড়িদের আর সকলের সঙ্গেই বাঁচতে দিন না। আজ আপনার বাবা ঠাকুরদা থাকলে আর রাজকন্যা মণিদীপাকে এতদিন ভুগতেই হতো না। রাজামশাই বললেন, ঠিক কথা। রাজ্যে আবার ঝেড়া পড়ল। সব দাদু দিদারা যিনি যেমন বিসর্জন দেওয়ার জন্য হুকুম করেছিলাম সেটা তুলে নিয়ে তারা যেরকম সংসার করছেন তেমনই করবেন। খাদে বিসর্জন দেওয়া বেআইনি হয়ে গেল। আর অন্তঃপুরে বসে সেই খবর শুনে রাজকন্যা মণিদীপা আহ্লাদে হাততালি দিয়ে নেচে উঠলেন। ঘরে ঘরে আনন্দের ঢেউ বইল। তারপর এক শুভ লগ্নে দেবদত্ত আর মণিদীপার বিয়ে হয়ে গেল। দাদু ভাইয়ের আনন্দ আর দেখে কি, তিনি এখন রাজার দাদু। তাহলে শেষ হলো আমাদের গল্প। আমাদের আবার দেখা হবে সামনের রবিবার। অর্থাৎ দাদু দিদারা যে আমাদের বোঝা নন সেটা আমরা এই গল্পে কিন্তু জানতে পারলাম। আজ তবে আসি।